নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এবারে বিধানসভা ভোটের ফলাফলের পরেই বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপিকে তৃণমূলীকরণ হতে দেব না, মানে বিজেপি তৃণমূল থেকে সব এসে দলে দলে বিজেপিতে ভিড়ে যাবে ভোটে হেরে যাওয়ার পরে, সেটা তিনি হতে দেবেন না। কিন্তু তিনি মত পরিবর্তন করেছেন 48 ঘন্টা আগে। তো সোমবার দিন তৃণমূলের প্রায় রাজ্যের বিভিন্ন এলাকাতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রায় 91 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। তো তারা এখন পদত্যাগ করে পাঁচিলে বসে আছেন নিশ্চিতভাবেই, কারণ এবারে তো জল মাপবেন বা কোন দিকে ঝাঁপ দেওয়া যায়, বিজেপির দিকে ঝাঁপ দেওয়া যায় কিনা, রাস্তা পরিষ্কার হয় কিনা, সেসব নিয়ে নিশ্চিতভাবেই তারা ভাবছেন। হয়তো সেই কারণেই পদত্যাগ করেছেন। কিন্তু সবাই একটা অভিযোগ তো রাখতে হয়, পদত্যাগ করতে একটা কারণ দরকার হয়। কেউ কেউ নানান ধরনের কারণ টারণ বলেছেন যে এই তখন এইসব হচ্ছে, এইসব অন্যায় অবিচার হয়েছে, আমরা কিছু করতে পারিনি, তাই এখন দল হারার পরে এখন তারা সেগুলোকে নিয়ে কারণ দর্শিয়ে পদত্যাগ করছেন। তো এর মধ্যে দুই হেভিওয়েট, দুই ডাক্তার, তাদের আবার ওই ফুল বদলের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমি সম্ভাবনার কথাই বলছি। এক ডাক্তারের সম্পর্কে আপনারা ইতিমধ্যেই, মানে ভোটের ফল বেরোনোর পর থেকেই আপনারা নানান গুঞ্জন শুনছেন। সোমবার থেকে আরেক ডাক্তারকে নিয়ে তৃণমূলের গুঞ্জন শুরু হয়েছে। তো আসছি বিস্তারিত। তার আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন এবং অল অপশন বাটনটি চাপবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা পেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো বলছি যে এই এখন ওই দল বদলের একটা হিড়িক চলছে, যদিও আনুষ্ঠানিক দল বদল হয়নি। এবার পদত্যাগের একটা হিড়িক চলছে শাসক দলে, পূর্বতন শাসক দল তৃণমূলের মধ্যে। তো কাউন্সিলররা একে একে সব পদত্যাগ করছেন, কারণ অনেকেরই বুঝতে পারছেন যে সামনে ডিসেম্বরে হয়তো ভোট হয়ে যাবে। সেই রকম ভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন প্রশাসনিকভাবে, যাতে সামনের ডিসেম্বরের মধ্যে পুরসভাগুলোকে ভোট করিয়ে নেওয়া যায়, ইনক্লুডিং কলকাতা পুরসভা। তাদের টার্মও প্রায় শেষ হয়ে এসছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে সোমবার দিন উত্তর ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, মানে অভিষেকের যে সংসদীয় কেন্দ্র, তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা, সেই ডায়মন্ড হারবার বিধানসভা যে ডায়মন্ড হারবার পুরসভা, তার 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা দলবদল করে, মানে তারা পদত্যাগ করেছেন। ভাটপাড়া, গারুলিয়া, হালিশহর, কাঁথি, এইসব পুরসভার সমস্ত বোর্ডগুলো সবই তৃণমূলের। আপনারা জানেন একটি বোর্ড বাদে বাকি পশ্চিমবাংলার সমস্ত পুরো বোর্ড তৃণমূলের। তো পদত্যাগ করেছেন। তো যেটা হচ্ছে যে দুই ডাক্তার ফুল বদল করবে কিনা সেটা নিয়ে আসি। যে কাকুলি ঘোষ দস্তুদের কথা আপনারা নিশ্চিতভাবে জানেন, বারাসাতে তৃণমূলের সাংসদ। ভোটের ফলাফলের পর থেকেই কাকুলি একটু বেসুরে গাইছিলেন। তার শোনা গেছে তার যে ছেলে, তিনি সমাজ মাধ্যমে তৃণমূলের সমালোচনা করে অনেক পোস্ট করেছিলেন। তো কেউ কেউ কাউকে তৃণমূলের বলতে শুনেছিলাম যে কাকুলি নাকি চেয়েছিলেন তাদের পরিবারের কাউকে বারাসাত কেন্দ্র থেকে দাঁড় করাতে, কিন্তু আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। তারা যে বিধাননগর থেকে সব্যসাচী দত্তকে নিয়ে দাঁড় করিয়েছিলেন, যদিও সব্যসাচী হেরেছেন। তো সেই ভোটের ফলের পর থেকে কাকুলি বেসুরো গাইছিলেন এবং যে তার যে সন্তান সমাজ মাধ্যমে তৃণমূলের সমালোচনা করে পোস্ট করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই সাংসদ বা নেতৃত্বদের নিয়ে যখন বৈঠকে বসেছিলেন, তিনি ঘোষণা করেছিলেন যে লোকসভায় কাকুলি আর মুখ্য সচেতক থাকবেন না, তার জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক করা হয়েছে। তারপরেই কাকুলির গোসা হয় এবং তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছিলেন দীর্ঘ 40 বছরের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারপরে এই পুরস্কার জুটলো হ্যান। তো এসব লেখার পরেই যেটা আরেকটা অভাবনীয় ঘটনা ঘটলো, হঠাৎ করে কাকুলি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো, ওয়াই প্লাস ক্যাটাগরি তিনি পেয়ে গেলেন। এবং যে রবিবার দিন কাকুলি জেলা সভাপতির পদ থেকে, মানে বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করলেন সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে। তো এইবারেই তিনি যেটা করলেন সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যদি যে সমস্ত সৎ নিষ্ঠাবান কর্মী আছে তাদেরকে নিয়ে দল করেন, দল আবার ঘুরে দাঁড়াবে। তবে পাশাপাশি আইপ্যাকের বিরুদ্ধে তার ক্ষোভ উগড়ে দিয়েছেন নানান কারণে, যে তাদের নাকি সব বাচ্চা ছেলে মেয়েরা এসে সমস্ত ডিকটেট করতো, মুখ করতো। মূলত রাগটা যেটা বোঝা গেল, আইপ্যাক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তার ক্ষোভ।
এবং তিনি হয়তো ভেবেছেন যে এবারে টিকিটগুলো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন এই বিষয়টা, এবং আইপ্যাকের লোকরা যেরকম যেরকম সাজেস্ট করেছে জেলা থেকে, হয়তো সেইভাবেই বিবেচনা করে টিকিট দেওয়া হয়েছে। ওই বললাম তৃণমূল থেকে যেটা শোনা যাচ্ছিল তার পরিবারের কাউকে তিনি টিকিট দিতে চেয়েছিলেন বারাসাতে, সেটা হয়নি বলেই হয়তো তারা একটা ঘোষা। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে দলের তৃণমূলীকরণ হতে দেবেন না, আবার 48 ঘন্টাকে মত বদল করেছেন যে ভালো তৃণমূলীদের হচ্ছে দলে জায়গা দেওয়া যাবে, এরকম ধরনের কথাবার্তা বলাতে আবার হচ্ছে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে ভালো তৃণমূল বলতে কি বোঝায়? অনেকেই প্রশ্ন তুলছেন যে ভালো তৃণমূল মানে কি শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল? কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা মামলা বা নারদা এফআইআর, এসব নারদ মামলায় এফআইআর রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারও হচ্ছে নারদ মামলায় এফআইআর হচ্ছে, তাকেও ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে যেহেতু শুধু শুভেন্দু অধিকারী দলে এসে মুখ্যমন্ত্রী হতে পারেন, তা কাকলি তো অসুবিধা নেই দলে আসার ক্ষেত্রে। এবং হয়তো যেটা আমি রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে থেকে শুনছি, যে কাকলির যে বিধানসভা লোকসভা কেন্দ্র, সেখানে যা দলের অবস্থা হয়েছে, মানে বিধানসভা ভোটে যে অবস্থা হয়েছে, তাতে তার পক্ষে 29 সালে লোকসভাতে টিকিট পেলেও তার জেতার সম্ভাবনা হয়তো খুবই কম। সেই কারণে হয়তো বেসুরো গাইছেন, যদি হচ্ছে কি বলে দল বদল করে যদি কিছু হয়, যদি বারাসাতে টিকিট পেয়ে যদি জেতা যায়, কারণ তিনি বারাসাতে পরিচিত মুখ, যে 4 বারের সাংসদ। তো এখন যেটা এও শোনা গেছিল যে নারদ মামলাতে নামটাম ওঠায় বা ক্যামেরাতে টাকা নিতে দেখা যায়, কাকলি নাকি যে দিল্লিতে যখন এই নারদ মামলাতে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, শোভন চ্যাটার্জি, মদন মিত্র, যে পুলিশ কর্তা SMS মির্জা, এরা গ্রেপ্তার হওয়ার পরে তারপর নাকি তিনি যে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাটাও নাকি করেছিলেন। তো এরকম শোনা যায় কাকলি সম্পর্কে। তো এখন যে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার শেষ পর্যন্ত কোন ফুলে যাবেন, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েছেন, কোন ফুলে যাবেন সেটা হয়তো সময় বলবে, নাকি জোড়া ফুলে থেকে যাবেন না পদ্ম ফুলে যাবেন, সেই নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে বা তৃণমূলের অন্দরে। বিজেপির অন্দরে চর্চা হচ্ছে কাকলিকে না হবে কিনা, ভালো তৃণমূল যারা আছে তাদেরকে না হবে, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। তা শুভেন্দু যদি নারদ মামলায় এফআইআর থাকে, কাকলিরও থাকতে অসুবিধার কিছু নেই, নিয়ে নিতেই পারেন। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সোমবার থেকে আরেকটা চর্চা শুরু হয়েছে আরেক ডাক্তারকে নিয়ে, ডাক্তার মানস ভূঁইয়া, সবং থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী ছিলেন, এবার হেরে গিয়েছেন। তো মানস ভূঁইয়া যে সোমবার দিন যে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন, তিনি সেখানে যে মমতার প্রতি একটু অভিমান দেখিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মানে প্রাপ্য স্বীকৃতি তাকে দেয়নি, এরকম একটা অভিযোগের সুর তার মুখে শোনা গিয়েছে। বলেছেন যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তখন মানস ভূঁইয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। কারণ আপনারা জানেন যে 11 সালে কংগ্রেস এবং তৃণমূল জোট করেই হচ্ছে ক্ষমতায় এসেছিল। তিনি তখন কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। তাহলে ক্ষমতা আসার ক্ষেত্রে তাদের একটা বড় রোল ছিল কংগ্রেসের, সেটা তিনি মানে বোঝাতে চেয়েছেন। এবং পাশাপাশি যে তিনি মমতা সেই স্বীকৃতি তাকে দেননি, বা তিনি তৃণমূলে আসার পরে মন্ত্রী হয়েছেন ঠিকই, হয়তো আরো কিছু আশা করেছিলেন। তো পাশাপাশি শুভেন্দু অধিকারীর খুব প্রশংসা করেছেন, যে শুভেন্দুর এই মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে, যে মেদিনীপুরের সন্তান শুভেন্দু অধিকারী ছাত্র যুব রাজনীতি করে আজ এই জায়গায় উঠে এসছে। মানস ভূঁইয়া বলেছেন মেদিনীপুরবাসী হিসাবে তিনি খুব হচ্ছে গর্বিত, মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায়। এবং অভিষেককেও বলেছেন যে অভিষেক দলের ঊর্ধ্বে নয়, মানে দল যে পরাজিত হয়েছে, দলের যাবতীয় কিছু তার দায় তাকে নিতে হবে, এরকম একটা ভাব তিনি প্রকাশ করেছেন। এবং তিনি দলবদল করবেন কিনা সেটা নিয়ে যখন জানতে চাওয়া হয়েছিল, তখন বলেছেন যা করবেন সবাইকে জানিয়ে করবেন। এই মানস ভূঁইয়া যখন কংগ্রেসে ছিলেন, দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন এবং হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, অনেক পরে তৃণমূলে যোগদান করেছে। 16 সালেও তিনি সবং থেকে কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। তারপরে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছিল, তারপরে মানস ভূঁইয়া তৃণমূলে জয়েন করেন। তো মানস ভূঁইয়া তারপরে লোকসভাতে লড়েছিলেন 19 সালে, তৃণমূলে জয়েন করে, কিন্তু দিলীপ ঘোষের কাছে হেরে গিয়েছিলেন। পরবর্তীকালে 21 সালে বিধানসভায় জিতে তিনি সেচমন্ত্রী হয়েছিলেন। তো মানস ভূঁইয়াকে দীর্ঘদিন আমিও দেখেছি, তিনি বলতেন যে যখন কংগ্রেসে ছিলেন, যে তার নাকি শেষ ইচ্ছা যদি তিনি মারা গেলে তার গায়ের উপর যেন একটা কংগ্রেসের পতাকা দেওয়া হয়, এটা তিনি বারে বারে বলতেন। তো সেই মানস ভূঁইয়া হচ্ছে, মানে যখন দল দিয়ে মানে লাইন দিয়ে যখন কংগ্রেস থেকে সব তৃণমূলে যাচ্ছে, তখনও মানস ভূঁইয়া কংগ্রেসে ছিলেন। তো এমনকি মানে সোমেন মিত্র
চলে গেছেন তৃণমূলে, কিন্তু মানুষ ভূঁইয়া কংগ্রেসে থেকে গিয়েছিলেন। এরকম একটা অবস্থাতে তখনও মানুষ ভূঁইয়া বিধানসভাতে আসলে বলতেন যে এরকম এরকম ব্যাপার, বা যে প্রদেশ কংগ্রেস অফিসে থাকলে এই ধরনের কথা বলতেন যে মৃত্যুর পর তার গায়ে যেন একটা কংগ্রেসের পতাকা দেওয়া হয়। তো সেই মানুষ ভূঁইয়া তৃণমূলে গেলেন। তো এখন যেটা হয়েছে যে এইসব প্রশংসা করার পরে আসলে কিছু লোক আছে একটু ক্ষমতার সঙ্গে থাকতে চায়, একটু বিধায়ক, একটু সাংসদ, এরকম একটা ব্যাপার থাকে। তাই এটা যার যার নেচার বা যার যার টেন্ডেন্সি। তাই হয়তো মানুষ ভূঁইয়া যে হয়তো ভেবেছেন যে তিনি ডাক্তার মানুষ, চিকিৎসক মানুষ, এবং মানুষ ভূঁইয়া সম্পর্কে বড় কোনো অভিযোগ নেই যে চুরি দুর্নীতির। সেই জন্য শ্রমিক ভোটের যে ফর্মুলা অনুযায়ী ভালো তৃণমূলরা আসতে পারে, তারা হয়তো মানুষ ভূঁইয়ার পথ প্রশস্ত হতে পারে বিজেপির দিকে বা পদ্ম ফুলে যাওয়ার ব্যাপারে। তো জানি না ভবিষ্যতে কি করবেন, উনি বলেছেন অবশ্যই যে যা করবেন সবাইকে জানিয়েই করবেন। তো এখন যেটা শোনা যাচ্ছে, বিজেপির অন্দর থেকে শোনা যাচ্ছে যে শুধু মানুষ ভূঁইয়া বা কাকলি ঘোষ দস্তিদার নয়, কাকলি ঘোষ দস্তিদারের মতো আরো 9-10 জন সাংসদকে হয়তো বিজেপি দলে ফেরানোর জন্য যা কি বলে আসরে নামতে পারে অমিত শাহ। কারণ এখন বাংলায় বিজেপি ক্ষমতায় এসে গেছে, এখন তৃণমূলের একেবারে একটা সাংঘাতিক একটা অবস্থা চলছে, যে দল ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় লোকজন পদত্যাগ করছে, অনেকে হচ্ছে দলের সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না, এই সবগুলো চলছে। বিধায়কদের মধ্যে হচ্ছে একটা ডিভিশন এসে গেছে, অনেকেই বিভিন্ন কর্মসূচি বা মিটিংয়ে ডাকলে আসছেন না। একটা যা হয় ক্ষমতা থেকে চলে গেলে বিভিন্ন দলে এইসব সমস্ত ডানপন্থী দলে যেটা হয়, তো এইসব এখন চলছে একটা মুসল পর্বের মতো। তো 10 জন, অন্তত 10 জন এমপি টার্গেট করে, যদি তৃণমূলে এখন 29 জন এমপি আছেন, 10 জন কে যদি ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে আইনের কোনো আইনগত দিক থেকে সমস্যা হবে না। সেই দিক থেকে বিজেপি 240-এর জায়গা অন্তত 10টা এমপি বেড়ে যাবে। যদি কোনো একটা শরিক গন্ডগোল করে তাহলে এই এমপিরা সাপোর্ট দিতে পারবেন এদেরকে, যদি দলে ফেরানো যায় অন্তত 10-12 জন হলে এই সমস্যাটা হবে না। নীতিশ কুমাররা যদি বেগরবাই করে, নীতিশ কুমারের 12 জন এমপি আছে, সেই জায়গা তৃণমূল থেকে যদি 12 জন এমপি ভাঙানো যায় 29 জনের মধ্যে, তাহলে সেই একটা সাপোর্ট হয়ে যাবে। এরকম প্ল্যান প্রোগ্রাম এখন নিশ্চিতভাবেই অমিত শাহ করবেন, এবং কাকুলি ঘোষ দস্তিদারের মতো অনেকে বেশি উড়ে গাইলে তাদের কাছে তো ফিলার টিলার যেতে পারে। তো এখন সবে শুরু, সবে নির্বাচনের ফল বেরিয়ে 4 তারিখ, বেশি দিন হয়নি এখনো, সামনের দিন পড়ে রয়েছে। লোকসভার মেয়াদকাল 29 সালে ধরুন এপ্রিল মে মাস পর্যন্ত 3 বছর বাকি রয়েছে। এর মধ্যে এনডিএ শরিকরা যদি কেউ বেগরবাই করে, তাই জন্য একটা ব্যাকআপ হিসাবে যদি বাংলায় তৃণমূলকে ভেঙে দেওয়া যায়, তৃণমূলের এমপিদের যদি ভেঙে দেওয়া যায়, 10-12 জন এমপিকে ভেঙে দিলে সেটা একটা বড় সাপোর্ট হবে। তো সেই প্রক্রিয়া চলবে। এখন দেখা যাক যে কতজন আর এরপরে বেসুরো গান বা তারা আবার ফুল বদল করার জন্য পদক্ষেপ করেন। কারণ শ্রমিক ভট্টাচার্যের কথাতেই হচ্ছে পরিষ্কার যে ভালো তৃণমূল আখ্যা দিয়ে তাদেরকে দলে নেওয়া যেতে পারে। হয়তো আগামী দিনে কাকলি ঘোষ দস্তিদার বা আরো কেউ হয়তো বিজেপির যোগদান করতে পারে। আমি করতে পারে এটাই বলছি, কারণ কেউই এখনো করেননি। দেখা যাক, অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।